আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8 লেকচার নাম্বার 4 শুরু করতেছি এবং গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো এবং আমি আশা করব তোমরা গত ক্লাসের পড়াগুলা সব দেখে এসেছো, কারণ গত ক্লাস না পড়লে তোমরা হয়তো অনেক কিছু এখান থেকে বুঝবে না। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম যে পড়াটা শুরু হবে সেটা হলো কোণ পরিমাপের পদ্ধতি সম্পর্কে নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট যে একটা বৃত্তের মধ্যে বা যে কোনো ত্রিভুজের মধ্যে আমরা যে কোণগুলা নিয়ে আলোচনা করব সেই কোণগুলা আমরা কোন পদ্ধতিতে সেগুলোকে প্রকাশ করতে চাই। আমরা এই পর্যন্ত সবগুলা কোণকে এখন পর্যন্ত আমরা ডিগ্রি দিয়েই প্রকাশ করে আসছি, বাট আজকের পর থেকে আমরা দেখব যে ডিগ্রি থেকেও অনেক বেশি ভালো একটা কোণ আছে যেটা কিনা বৃত্তের সাথে সম্পর্কিত। ভালো বলবো না, হয়তো বা আমাদের দৈনন্দিন কাজে বেশি ব্যবহার করা হয়। এছাড়া ডিগ্রিটাও আমাদের খুব বেশি বহুল প্রচলিত একটা কোণ পরিমাপের পদ্ধতি, যে আমরা বুঝি 10 ডিগ্রি 20 ডিগ্রি বললে আমাদের চাঁদাতেও কিন্তু ডিগ্রি দেওয়া থাকে। ঠিক আছে, বাট আমরা আরেকটা পদ্ধতি সম্পর্কেও জানবো। তা আমাদের এই লেভেলে আমরা শুধুমাত্র এই দুইটা প্রসেস সম্পর্কে জানি, একটা হলো কি ষাটমূলক পদ্ধতি আর একটা বৃত্তীয় পদ্ধতি। কিন্তু এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, এটা আমি তোমাদের একটু করে আলোচনা করব, কারণ এটা কোনো বইতে আলোচনা করা থাকে না, বাট আমি অল্প একটু করে তোমাদের জানায় দেওয়ার চেষ্টা করব যে এই পদ্ধতিটাও কিন্তু আমাদের অনেক জায়গায় ইউজ করা হয়ে থাকে। তবে এখন শুরু করি যে কোণ পরিমাপের পদ্ধতি সমূহের মধ্যে আমরা ত্রিকোণমিতিতে সাধারণত একটা কোণকে আমরা তিন ওয়েতে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এক সমকোণ, মনে আছে তোমাদের এক সমকোণ কি ছিল? এক সমকোণ কিন্তু আমাদের ছিল একটা বৃত্তকে আমরা সমান 4 ভাগে ভাগ করতাম এবং প্রত্যেকটা খণ্ড কিন্তু 90 ডিগ্রি করেছিল, যদি ডিগ্রিতে বলে থাকি আর কি। হ্যাঁ, একটু তোমাদের রিকল করাই যে তোমাদের মনে আছে কিনা, যে আমি তো একটা বৃত্ত এখানে চিন্তা করি, তাহলে সেই বৃত্তটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, এক মিনিট খেয়াল করো, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা একটা সমকোণ মিন করতেছে। সমকোণ মানে হলো আমরা যদি ডিগ্রিতে বলি, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, টোটাল হয় 360। এগুলা কিভাবে 360 হয়েছে, হ্যাঁ, কেন 360 ধরা হয়, কেন এটাকে 90 ধরা হয় বা এক সমকোণ ধরা হয়, এগুলো কিন্তু আমরা ইতিহাসে পড়ে আসছি বা গত ক্লাসের আগের ক্লাসটাতেও মনে হয় আমরা সেগুলো পড়ছি। ঠিক আছে, ওই ক্লাসগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, যাই হোক আমরা এটা জানি যে এটা এক সমকোণ, এটা এক সমকোণ মানে 90 ডিগ্রি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের এক সমকোণকে মূল একক হিসাবে ধরা হয়েছে, যে এক সমকোণের বেসিসে আমরা এই কোণগুলোকে ডিসক্রাইব করতে পারবো বা শিখতে পারবো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে পড়ি, তারপর আমরা বুঝবো আসলে এক সমকোণ বলতে আসলে বা এক সমকোণকে মূল বলা হয়েছে এটা বলতে আসলে আমাদের কি বুঝাইছে সেটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার হবো। চলো আমরা শুরু করি প্রথম থেকে। তাহলে আমাদের প্রথম যে পড়াটা হবে সেটা হলো যে আমাদের ষাটমূলক পদ্ধতি সম্পর্কে। ঠিক আছে, প্রথমে আমরা যেটা পড়বো, এক মিনিট আমরা দিয়ে দিই, তাহলে প্রথম যেটা পড়বো আমরা সেটা হলো ষাটমূলক পদ্ধতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, এটা আসলে কি মিন করতেছে। ষাটমূলক পদ্ধতি আমরা হলো 60 কথাটা খেয়াল করো, যে 60 কথাটা আছে মানে 60 কথাটা আছে, তার মানে এটা কিন্তু 60কে প্রায়োরিটি দেয়। এবং কেন প্রায়োরিটি দেয় আমরা বলছিলাম যে পুরান মানুষ মনে করতো যে 60 আসলে অনেক ভালো একটা সংখ্যা, কারণ একে অনেক সংখ্যাতে বিভাজ্য করা যায়, এই জন্য তারা 60 নিয়ে বেশি কাজ করতো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই জন্য ওই ডিগ্রি কথাটা ওইখান থেকে আসা পড়ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো ষাটমূলক পদ্ধতিতে আমরা কাকে নিয়ে আলোচনা করি? আমরা ডিগ্রি সিস্টেম, যেটা আমরা শিখে আসছি এতদিন পর্যন্ত, তাই না, 9, 10 থেকে 6, 7 থেকে ডিগ্রি পদ্ধতি, এটাকে আমরা ডিগ্রি প্রসেস বলে থাকি। ডিগ্রি প্রসেস মানে তুমি বলতে পারো এটাকে ডিগ্রি প্রসেস, মানে এখানে আমরা কোনটাকে ডিগ্রি দ্বারা প্রকাশ করি, এখানে ডিগ্রিটা একক, হ্যাঁ, ডিগ্রি দ্বারা প্রকাশ করে থাকি। এবং এখানে ধরা হয় যে আমাদের ওই যে বৃত্তকে আমরা 4 ভাগে ভাগ করছিলাম, এই বৃত্তকে 4 ভাগে ভাগ করার ফলে আমাদের যে এক সমকোণ হলো ওটাকে আমরা এক সমকোণ বলতেছি। এবং এই এক সমকোণ কত হয়? এক সমকোণ আমাদের 90 ডিগ্রি হয়ে থাকে। এক সমকোণ আমাদের কি হয়ে থাকে? এক সমকোণ আমাদের 90 ডিগ্রি হয়ে থাকে। এটা হলো ডিগ্রি পদ্ধতির আমাদের অ্যাজাম্পশন, যে আমরা পুরো বৃত্তের যে কোণটা সেই কোণটাকে আমরা 360 ডিগ্রি ধরে নিব, এবং যখন এটাকে আমরা 4 ভাগে ভাগ করব তাহলে আমরা প্রত্যেকটা ভাগকে এক একটা সমকোণ মানে 90 ডিগ্রি করে পাবো, এবং এটাকে আমরা 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক সমকোণ বলতে পারি। এগুলো কিন্তু আমরা অনেক আগেই বলে আসছি। তাহলে এখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি মানে সেই বৃত্তের অংশটা, এরকম ডাক দিলাম, আর এখানে একটা লম্ব টানলাম, তাই না? এই লম্বটা টানছি, যে এই লম্বটা তৈরি করছে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, 90 ডিগ্রি
ডিগ্রি, তাই না? এক সমকোণ, এটাকে আমরা বলতেছি এক সমকোণ। এখন চিন্তা করো তো, আমি কতগুলো সংজ্ঞা তোমাদের জানা দেওয়ার চেষ্টা করি যে এক ডিগ্রি কাকে বলে। তোমাকে এখন জিজ্ঞেস করে এক ডিগ্রি কাকে বলে, ঠিক আছে? তোমাকে ধরো জিজ্ঞেস করলো যে এক ডিগ্রি কাকে বলে, এটা সংজ্ঞা কিন্তু আমি তোমাদের অলরেডি দিয়ে আসছি। কোথায় দিয়ে আসছি বলতে পারবা? এই চ্যাপ্টারের একদম প্রথম যে ক্লাসটা ত্রিকোণমিতির ইতিহাস, সেখানে কিন্তু বিজ্ঞানী ইউক্লিড বলছিল যে পুরাবৃত্তটাকে 360 ডিগ্রি ধরবো এবং 360 ডিগ্রিকে 360 ভাগে ভাগ করলে প্রতি ভাগকে বলা হবে 1 ডিগ্রি। একদম সহজ হিসাব। এখানেও আমি যেহেতু আমি 90 আলোকে ব্যাখ্যা করতে চাই, 90 আলোকে ব্যাখ্যা করতে চাই, তাহলে 1 ডিগ্রি সংজ্ঞা বলতে পারি এই 90 ডিগ্রিকে যদি আমি প্রতিটাকে 90 ভাগে ভাগ করি, মানে 90 ডিগ্রি এখানে আছে, তাহলে এই যে কোণটা আছে না, এই কোণটা, এই যে হলুদ যে কোণটা, এই যে আমি এখানে কোণটা আঁকছি, এই যে কোণটা, হ্যাঁ এই কোণটা আমি এই যে এই কোণটাকে যদি আমি 90 ভাগে ভাগ করি, 90 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ কতটুকু করে পাবে? 1 করে পাবে না, তাই না? কারণ আছে 90 জন, 90টা আম তোমার কাছে আছে, 90টা আম তুমি 90 জনের মধ্যে ভাগ করবা, তাহলে প্রত্যেক জন তো একটা আম করেই পাবে। তাহলে এখানে তো সেম কথাই যে আছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটাকে যদি আমি 90 ভাগে ভাগ করি, 90 ভাগে ভাগ করি, 90 ভাগে ভাগ করি, 90 ভাগে এভাবে 90 ভাগে ভাগ করি, 90 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ কিন্তু 1 করে পাবে। তার মানে প্রত্যেকটা ভাগ কি 1 ডিগ্রি, তাই না? তাহলে 1 ডিগ্রি সংখ্যাটা আমরা কি বলতে পারি? এইভাবে এই দৃষ্টিকোণ থেকে এক সমকোণকে সমান ভাগে ভাগ করতে হবে। কিন্তু আম তো তুমি অর্ধেক দিতে পারবে না, সমান ভাগে ভাগ করলে 90 জন 90টা করে একটা করে পাবে 90 জন। তাহলে আমরা বলতে পারি এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করা হলে আমরা প্রত্যেকটা ভাগকে বলতে পারবো 1 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এক সমকোণকে, খাতা কলম নিয়ে বসে যাও তোমরা, খাতা কলম নিয়ে নোট করতে হবে, হ্যাঁ, অভ্যাস ছাড়ো না। এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে, এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে প্রতি ভাগকে 1 ডিগ্রি বলা হবে। 1 ডিগ্রি বলা হবে, ফাইন। এটা হলো তোমার আমাদের ষাটমূলক পদ্ধতিতে 1 ডিগ্রির সংজ্ঞা, যে এটা হলো 1 ডিগ্রি। এখন 1 ডিগ্রি থেকেও যদি ছোট কোণ হয়, তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে এমন কোণ তো হতে পারে যেটা কিনা 1 ডিগ্রি থেকেও ছোট। তাহলে আমরা এক কাজ করি, 1 ডিগ্রিটাকেও ভাগ করি। এখন কত ভাগে ভাগ করব? আবার 90 ভাগে ভাগ করব না, এখন আমরা কি করি, এই জন্য কিন্তু ষাটমূলক নামটা আসছে। এখন আমরা 60 ভাগে ভাগ করব, কারণ 60টা আমাদের পছন্দের ওয়ার্ড, তাই না? এখন আমরা বলতে পারি কার সংজ্ঞা, তো সেখানে তাদের নাম দিতে হবে, কারণ তারা 90 সংখ্যাটাকে 90 ভাগে ভাগ করার পরে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি বলছে। কথাটা কিন্তু বুঝো, 90 সংখ্যাটাকে তারা প্রত্যেক ভাগে ভাগ করে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি বলছে। এখন এবার এই 1 ডিগ্রিকে আবার তারা 60 ভাগে ভাগ করবে, ঠিক আছে? 60 তাদের পছন্দের সংখ্যা, 60 ভাগে ভাগ করলে তাহলে সেই প্রত্যেকটা ভাগকে তারা কি বলবে? কথাটা বুঝতে পারছি? দেখো আমি না বুঝতে, তোমরা একটু বুঝো। ধরো এখান থেকে তুমি যে রেজাল্টটা পাইলা, সেই রেজাল্টটা অনেকটা এরকম যে এটা আর ছোট্ট একটা কোণ আঁকে আমি, যদি বড় হয়ে গেছে আরো ছোট হবে এটা, তারপর আমি বোঝার জন্য ছোট একটা কোণ আঁকলাম। এটাকে আমি বললাম 1 ডিগ্রি। কি বললাম? 1 ডিগ্রি। এখন এই 1 ডিগ্রিকে আমি আবার ভাগ করতে চাচ্ছি, কারণ এর থেকে তো ছোট কোণ হতে পারে আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় অনেক ছোট ছোট অ্যাঙ্গেল তৈরি হতে পারে, ঠিক আছে? বা চিকিৎসা শাস্ত্রে বা যে কোনো জায়গায় এর থেকেও ছোট ছোট অ্যাঙ্গেল তৈরি হতে পারে। তাহলে সেসব ক্ষেত্রে আমরা কিভাবে মেজারমেন্ট করবো বা প্রকাশ করতে পারবো সেগুলোকে, এই জন্য কিন্তু এই 1 ডিগ্রিটাকেও ভাগ করা আমাদের দরকার হয়ে পড়ছে। তাহলে আমরা এই 1 ডিগ্রিকে যদি আমরা ভাগ করতে চাই, এটাকে আমরা সমান আরো 60 ভাগে আমরা ভাগ করছি। কয় ভাগে? 60 ভাগে ভাগ করছি, এবং প্রত্যেকটা ভাগকে তখন আমরা বলতেছি মিনিট। কি বলতেছি আমরা? মিনিট। কি বলতেছি আমরা? মিনিট। তো আমরা দেখো, আমি আবার লিখি। তাহলে এখন আমাদের বলো যে 1 মিনিটের সংখ্যা তাহলে কি আসবে? এখন 1 মিনিটের সংখ্যাটা আমাকে বলো এখন, তাহলে কি আসবে? 1 মিনিটের সংখ্যা, 1 মিনিটের সমান সংখ্যাটা আসবে যে আমরা প্রত্যেক ডিগ্রিকে বা 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করা হলে প্রতি ভাগকে আমরা কি বলবো? 1 মিনিট বলবো। তো আমরা এখান থেকে বলতে পারি যে 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করা হলে প্রতি, আচ্ছা, সমান 60 ভাগে ভাগ করা হলে প্রতি ভাগকে 1 মিনিট বলা হবে।
1 মিনিট বলা। এবার আসো যদি এর থেকেও ছোট হয়, মানে আমাদের এখন রেজাল্ট যেটা আসলো সেটা হলো যে আমরা 1 মিনিট, ঠিক আছে। এবার আসো আমরা যদি আরেকটু পড়াশোনার মধ্যে যাই, এখান থেকে খেয়াল করি, এই ধরো এতটুকু একটা সংখ্যা আসছে, আমি এই কোনটা আরো ছোট হবে অ্যাকচুয়ালি, তো আমি এখানে আঁকলাম মোটামুটি। ধরো এটাকে আমি বললাম 1 মিনিট, ঠিক আছে। 1 মিনিটকে আমরা কিভাবে প্রকাশ করি? 1 মিনিটকে আমরা, দেখো এই জিনিসটা প্রকাশটা বলে দিই, একটু পরে বলবো। 1 মিনিটকে আমরা প্রকাশ করে থাকি এইভাবে 1 লিখবো, লেখার পরে দাগটা একটু খেয়াল করো তোমরা, দাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরে বলতেছি। তাহলে এইটাকে আমরা এইভাবে প্রকাশ করবো, এই একটু এদিকে আর ভাবে, এদিকে আর করে দিব আমরা, মানে এইভাবে আর করে দেবো। হ্যাঁ, এইভাবে দিলে কিন্তু হবে না, এইভাবে দিতে হবে, ঠিক আছে, এইভাবে দিতে হবে। আর এইটা কেন হবে না সেটা আমরা একটু পরে বলবো, ঠিক আছে। মিনিটের জন্য আমরা এইভাবে এটাকে দাগ দিতে হবে। এটা হলো 1 মিনিট প্রকাশ করার জন্য আমাদের ওয়ে। এই 1 মিনিটকে খেয়াল করো, এই যে আমাদের 1 মিনিট আছে, এই 1 মিনিটকে তাহলে আমরা আরো 60 ভাগে ভাগ করি, যাতে আমরা আরো ছোট ছোট কোণগুলোকে মেজারমেন্ট আমরা করতে পারি। এর থেকেও যদি ছোট কোণ হয় তাহলে সেই কোণটাকেও যদি আমরা মেজারমেন্ট করতে চাই, যাতে আমরা সেটাও পারি, সেই জন্য কিন্তু আমাদের আরেকটা সংখ্যা আমাদের আসবে। তখন তারা বললো ঠিক আছে, এটাকে তুমি আবার 60 ভাগে ভাগ করো। কয় ভাগে ভাগ করবা? আবার তুমি এটাকে 60 ভাগে ভাগ করো। 60 ভাগে ভাগ করলে তুমি সেখানে আরেকটা কি পাবা? আরেকটা একক পাবা। সেগুলো আমরা বলতে 1 সেকেন্ড, যেহেতু মিনিট বলতেছি, মিনিটের পরে 1 সেকেন্ড দিলাম আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখন নিজেদের বলো যে সেকেন্ডের সংখ্যা কি আসবে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডের সংখ্যা কি আসবে? যে 1 মিনিটকে 1 মিনিটকে সমান 60 ভাগে ভাগ করা হলে প্রতি ভাগকে 1 সেকেন্ড বলে। প্রতি ভাগকে 1 সেকেন্ড বলে। এটা হলো কোন পরিমাপের একটা প্রসেস, একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা অতি বড় কোণ থেকেও অতি ক্ষুদ্র করে যে কোণগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে মেজারমেন্ট করতে পারি। এবং তুমি যদি এটা লিখতে চাও তা কিভাবে লিখবা? এটাকে তুমি লিখবা কিন্তু এই যে 1 আর সেকেন্ড, যেহেতু এই জন্য তোমাকে দুটা এরকম দাগ দিতে হবে। মিনিটে একটা দাগ আর সেকেন্ড হবে এই একটা, এইভাবে বাঁকা, ঠিক আছে, এদিকে বাঁকা, এরকম দুইটা দাগ দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি কি পড়লাম এই যদি সামারি করি, যে আমরা মানে এই পর্যন্ত কি কি পড়লাম। দেখো আমি একটু উপর পেজে যাই, ঠিক আছে। দেখো আমরা এই পর্যন্ত পড়লাম যে আমাদের এক সমকোণ মানে ডিগ্রি প্রসেসে, বা আমাদের যে সেক্সাডেসিমাল প্রসেস বা ষাটমূলক যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে আমরা এই পর্যন্ত পড়লাম যে এক সমকোণকে আমরা ধরে নিয়েছি 90 ডিগ্রি, এবং আমরা বলছি যে 1 ডিগ্রি কোথেকে পেলাম? 90টাকে আমরা 90 ভাগে ভাগ করলাম, তাহলে আমরা প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি বলতেছি। এবং সেই 1 ডিগ্রিকে যদি আবার আমরা 60 ভাগে ভাগ করি, তাহলে আমরা প্রত্যেকটা ভাগকে আমরা কি পাই? মিনিট পাই, তাই তো। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু বলা যায় না 60 মিনিট, এইভাবে রাখ দিছি আমরা। কথাটাকে বুঝতে পারছি যে এক সমকোণ 90 ডিগ্রি আর 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, কারণ 1 ডিগ্রিকে আমরা 60 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগকে আমরা 1 মিনিট বলবো। বা এইটা থেকে তুমি এটাও বলতে পারো ঐকিক নিয়ম করে, যদি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট হয়, তাহলে 1 মিনিট ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। এটাকে বুঝতে পারছি ভাইয়া, যে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, তাহলে 1 মিনিট ইকুয়াল টু হবে। বা তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, এটা কিভাবে আসছে, যে তুমি জানো যে 60 মিনিট ইকুয়াল টু হয় 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট ইকুয়াল টু হবে কি ঐকিক নিয়ম, তাই না, নর্মাল ঐকিক নিয়ম 1 ডিভাইডেড বাই 60। তার মানে এই যে এটা, ঠিক আছে। তার মানে 1 ডিগ্রিকে তুমি 60 ভাগে ভাগ করছো, ভাগ করার পরে তুমি 1 মিনিট পেয়েছো, ঠিক আছে। কথাটা মানে কিন্তু এটাই। তাহলে আমরা এই জিনিসটাকে কিন্তু শর্টকাটে আমরা এইভাবে লিখতে পারি, যে 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। এবারে বুঝতে পারছি, যেহেতু এখান থেকে বুঝতে পারবো যে 60 মিনিট ইকুয়াল টু যদি 1 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিট ইকুয়াল টু হবে ঐকিক নিয়ম জাস্ট সিম্পল 1 ডিভাইডেড বাই 60। এখানে যেটা এটা এখানে এটা ভাগ হয়ে যাবে, তাই তো। তাহলে এই 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলাম, তাহলে আমরা 1 মিনিট পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই কথাটার সিম্পলি ফরম্যাটটা হলো 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। তুমি একটু নট দিলে বুঝবা। তাহলে আমরা সেম ভাবে বলতে পারি না যে 1 মিনিট ইকুয়াল টু হবে তাহলে 60 সেকেন্ড, তাই তো। আশা করি ব্যাপারটা আমরা সহজে বুঝতে পারছি এখন। ওই সেম ভাবেই যদি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, তাহলে 1 মিনিট ইকুয়াল টু হবে আবার 60 সেকেন্ড। এটা হলো আমাদের তিনটা শর্ট মানে সিদ্ধান্ত আমাদের
ষাটমূলক পদ্ধতি থেকে এটা মুছে দিয়ে দাঁড়াও, দুটা দাগ হবে এখানে, হ্যাঁ দাগটা খুব ইম্পর্টেন্ট, দাগটা তোমাকে অবশ্যই এইভাবে দিতে হবে, এইভাবে, হ্যাঁ এইভাবে দিলে হবে না, কেন হবে না সেটা আমি একটু পরে বুঝবো, একটু এইভাবে বাঁকা করে দিতে হবে ষাটমূলক পদ্ধতির মধ্যে। তাহলে ডিগ্রি সিস্টেম নিয়ে আমাদের এই কাজ শেষ, এবং ডিগ্রি সিস্টেম আমরা 9, 6, 7 থেকে পড়ে আসতেছি, যখন থেকে আমরা ত্রিভুজ আঁকা শিখছি, আমরা 30 ডিগ্রি 40 ডিগ্রি বা আগে থেকেই 50 ডিগ্রি আমরা চাঁদার মধ্যেও কিন্তু ডিগ্রি সিস্টেমে দেওয়া থাকে। তো ডিগ্রি কথাটা আমরা অনেক আগে পরিচিত, এবং ডিগ্রির ইতিহাস কিভাবে আসছে সেগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করে আসছি, তো এই ক্লাসে আমি মনে করি না আর বলার কোনো দরকার আছে এগুলো। যাই হোক, এবার আসো আমার সামনে যাই। দেখো এখানে আমরা এখন 2 নম্বর যে প্রসেসটা ছিল আমাদের, সেটা হলো যে বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, যেটা ওইটাতে আমরা মনোযোগ দিব। তবে এখন আমরা আসি বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে? আমরা এখন বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করবো। এটা আমাদের ডিটেলস পড়তে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস, কারণ আমাদের যে আন্তর্জাতিক সিস্টেম বা আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত বা রেশিওগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই বৃত্তীয় পদ্ধতিতে সলভ করে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? তো এখন দেখো বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে যেহেতু আমরা দেখছি যে ষাটমূলক পদ্ধতিতে আমরা কোনটাকে ডিগ্রি দ্বারা প্রকাশ করছি, তাহলে অবশ্যই আমাদের এখানেও একটা সিস্টেম আছে যে বৃত্তীয় পদ্ধতিতে কোনটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব। কথাটা বলতে পারছি যে ষাটমূলক পদ্ধতিতে আমরা কোনগুলাকে ডিগ্রিতে প্রকাশ করেছি, তাহলে বৃত্তীয় পদ্ধতিতেও এমনটা একটা একক থাকা উচিত যাকে আমরা প্রকাশ করব, তাই তো? তাহলে আমরা বৃত্তীয় পদ্ধতিতে আমরা কোনকে প্রকাশ করা হয়? রেডিয়ান দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? রেডিয়ান দ্বারা প্রকাশ করা থাকে, রেডিয়ান, ঠিক আছে? রেডিয়ান প্রকাশ, রেডিয়ানকে তুমি অনেক সময় সংক্ষেপে আমরা, রেডিয়ান তো লেখা সম্ভব না প্রত্যেক বারবার, যেমন ডিগ্রির ক্ষেত্রে আমরা তো ডিগ্রি লিখছি কি ছোট গোল দিচ্ছি, তাই না? এই গোলটা কি বুঝাচ্ছে? ডিগ্রি বুঝাচ্ছে, তাই তো? ডিগ্রি বুঝাচ্ছে। তাহলে আমাদের এখানে কিন্তু রেডিয়ানকে প্রকাশ করার জন্য আমরা একটা সি নিব, সার্কুলার সিস্টেম থেকে সি, তাহলে সি দিয়ে বুঝবো যেখানে রেডিয়ান কথাটা আছে। এখন ডিগ্রি না হয় বুঝলাম যে প্রাচীন মিশরীয় থেকে আমাদের আসছে, এবং তারা 360 ধরে নিত, এবং 360-এর বেসিসে ডিগ্রি কথাটা আসছে, গত ক্লাসে এগুলো আলোচনা করেছি। তাহলে এখন বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান কথাটা আমরা কিভাবে নিয়ে আসবো, বা এটা আসলে কতটুকুকে বুঝবো আমরা 1 রেডিয়ান, যে এতটুকু হলো 1 রেডিয়ান, তাহলে আমরা এখন বুঝতে পারবো যে বাকিটুকু তাহলে কিভাবে প্রকাশ করবো। তো রেডিয়ান কথাটা আমরা তাহলে কিভাবে আমরা নিয়ে আসবো? তো রেডিয়ানের সংজ্ঞা জানতে হবে আমাদেরকে প্রথমে। তো প্রথমে আমরা জানবো এই রেডিয়ানের ডেফিনিশন, যে রেডিয়ান আসলে কি বা এটা কিভাবে আমরা নিয়ে আসবো, সংজ্ঞা বা এর ডেফিনিশন সম্পর্কে আমরা জানবো, মেজারমেন্টটা কিভাবে করা হয়ে থাকে, ঠিক আছে? তো সংজ্ঞাটা হবে এরকম যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে, ঠিক আছে? বৃত্তের, আগে লিখি তারপর বুঝাচ্ছি, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে, বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে আমরা 1 রেডিয়ান বলে থাকি, তাকে 1 রেডিয়ান, বা আমরা যদি এটাকে প্রকাশ করতে চাই, এই যে 1, তারপর ছোট্ট করে উপরে সি দেওয়া হয়, ঠিক আছে? যেমন ডিগ্রিকে আমরা ছোট করে গোল দিতাম উপরে, তাহলে এই ক্ষেত্রে এটাকে সি দেওয়া হয়, 1 রেডিয়ান বলা হয়। তাহলে এই জিনিসটা আসলে বুঝলাম না যে কি বললেন, চলো একটু বোঝার চেষ্টা করি। এটা আসলে কোনো কঠিন কোনো ওয়ার্ড না, আমি এই বৃত্ত নিয়ে দেখাই, ঠিক আছে? এই বৃত্ত নিয়ে দেখাই, খেয়াল করো, একটু বড় করে বৃত্তটাকে, তো বুঝতে সুবিধা হবে। সাইডে নেই এই বৃত্ত, ধরো একটা সার্কেল এখানে আছে, একটা বৃত্ত আছে, এই বৃত্তের কিছু জিনিস আমরা চিন্তা করি, তাহলে ধরো তুমি যে এই বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ হলো তোমার আর, ছোট হাতের আর এখানে আমি ধরে নিচ্ছি। তাহলে সংজ্ঞাটার দিকে তাকাও তো, যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তাহলে চাপ বলতে তোমরা বুঝো বৃত্ত চাপ কাকে বলে, ঠিক আছে? এটা তোমাদের জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতেই আছে। হ্যাঁ, চাপ বলতে বোঝানো হয় যে তুমি যদি ধরো এখান থেকে একটা রেখা তুমি টানলা, মানে দুইটা ব্যাসার্ধ, সরি দাঁড়ো, এটা মুছে দিতে হবে। তাহলে এখান থেকে আমি একটা রেখা টানি এরকম, তাহলে এটাও কিন্তু আর না, এটাও কিন্তু আমাদের
আর, কারণ কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুইটা বৃত্তের ব্যাসার্ধ আঁকলাম। আঁকার পরে দুইটা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পরিধিতে যেই চাপ সৃষ্টি করে বা যতটুকু অংশ তারা জুড়ে থাকে তাকে আমরা বৃত্তচাপ বলতে পারি। যেমন এই যে অংশটা আছে না, এই অংশটা খেয়াল করো, এই যে আমাদের এই অংশটা আছে না, এটা একটা চাপ। ঠিক আছে, এটাকে নামকরণ করতে পারো তুমি চাইলে। যেমন আমি তোমাকে নামকরণ করালাম যে এটা ধরো এ, আর হলো এটা হলো বি, এটা হলো একটা চাপ। ঠিক আছে, আমি প্রশ্ন করতে পারো যে ভাই এইটা যদি চাপ হয় তাহলে এই পিছনটা কি চাপ না? হ্যাঁ, এটাও একটা চাপ। এটাকে নর্মালি উপচাপ বলা হয় মেবি, এতটুকু মনে আছে আমার, মানে ছোট চাপ আর কি। আর এটা হলো তোমার বড় চাপ। আমরা নর্মালি ছোট চাপ নিয়ে কাজ করি, এক্ষেত্রে বড় চাপ আমাদের দরকার নাই, আমরা ছোট চাপের উপরে মনোযোগ দিই। তুমি যেই দিক দিয়ে কাজ করো একই জিনিস পাবা, সমস্যা নেই। এখন দেখো ছোট চাপ যেটা আছে, এই ছোট চাপটা নিয়ে আমরা এখন কাজ করবো। ঠিক আছে, ছোট চাপটা নিয়ে আমরা এখন কাজ করবো। তাহলে এই যে আমাদের এবি বললাম যে দুইটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে আমরা এক রেডিয়ান বলে থাকি। তা আমি এখন কি করলাম দেখো, আসলে চাপের ব্যাপারটা বুঝতে পারছি। চাপ কি, যে একটা বৃত্তে দুইটা ব্যাসার্ধ যে পরিমাণ আমাদের বৃত্তের পরিধিতে যে পরিমাণ অংশ কর্তন করে বা যে পরিমাণ অংশ তারা আবদ্ধ করে তাকে আমরা বৃত্তচাপ বলতে পারি। ঠিক আছে, সংখ্যাগুলো তোমার বই থেকেই পাবা এগুলো বুঝে। এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আমি এগুলো মুছে দিই আবার। দেখো আমার যে বোঝানোর উদ্দেশ্য সেটা হলো এই বৃত্তের ব্যাসার্ধ আমি বললাম, যেটা তোমাদের বললাম আর। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, তার মানে এখন আমি এক কাজ করব, এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ আমি তৈরি করব। তার মানে আমি ধরে নিলাম যে এখানে একটা রেখা টানলাম, এই রেখাটা টানলাম। ঠিক আছে, তাহলে এই রেখাটা তো অবশ্যই আর, কিন্তু আমার রেখাটা এখানে মানে মূল আকর্ষণ না। আমি বলতেছি যে এই যে অংশটা আছে আমাদের, এই যে অংশটা আছে, এই অংশটা যেটা আছে মানে এ বি অংশ, আমি এটাকে এ বি নামকরণ করতে পারি, তাই তো? এটা যদি আমাদের এ হয়, এক মিনিট, এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এই যে এ বি চাপটা যেটা আছে বৃত্তের, যে এ বি চাপটা আছে, সেই এ বি চাপটাও কার সমান? আর এর সমান, এবং এটাও তো আমাদের আর। ঠিক আছে, তাহলে আমাদের এটা আমি যদি ও ধরে নিই, তাহলে ও বি ও আর, ও এ ও আর, এবং যে চাপটা মাঝখানে হলো এটা কি দূরত্ব না? একটা পরিচিত দূরত্বই। তাহলে এই দূরত্বটা ব্যাসার্ধের সমান। তাহলে অটোমেটিক এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটাকে আমরা বলতেছি 1 রেডিয়ান। কি বলতেছি আমরা? 1 রেডিয়ান। মানে এটা তো একটা ধরতে হবে, তাই না? যেমন আমরা কি করছিলাম, আমাদের ষাটমূলক পদ্ধতিতে আমরা ধরে নিয়েছিলাম যে বৃত্তটা 360 ডিগ্রি, এবং সেটার আলোকে আমরা সব চিন্তা ভাবনা করছি। তো এই ক্ষেত্রে ধরা হয়েছে যে যদি কোনো একটা বৃত্ত, কোনো একটা সার্কেল আমাদের তার সমান ব্যাসার্ধের চাপ কর্তন করে, তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে যে কোণটা তৈরি হয় সেই কোণটা হলো 1 রেডিয়ান। আসল ব্যাপারটা বুঝতে পারছি এবার। সংখ্যাটা মনোযোগ দাও, যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলতে পারি 1 রেডিয়ান। তাহলে আমরা এখন বুঝলাম যে আসলে বৃত্তের ক্ষেত্রে যদি এইটা আর হয় এবং এইটাও আর হয়, মানে বৃত্তের চাপ যেটা, ঠিক আছে, এটাকে বৃত্তচাপ বলে থাকি আমরা। এটাকে আমরা কি বলে থাকি? এখানে মনে রাখবা এগুলা, যে এবি যেটা হলো, এবি হলো আমাদের, এটাকে তুমি এইভাবে প্রকাশ করা হয়, এইভাবে। ঠিক আছে, এবি হলো বৃত্তচাপ, এবি হলো বৃত্তচাপকে ইন্ডিকেট করে, এবি হলো বৃত্তচাপকে ইন্ডিকেট করে। ঠিক আছে, বৃত্তের চাপকে ইন্ডিকেট করে। এবি কি? এবি হলো তোমার বৃত্তের, এটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এবি হলো তোমার বৃত্তের চাপকে, বৃত্তচাপ বা বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমাদের ইন্ডিকেট করে। একই কথা আসলে। হ্যাঁ, বৃত্তচাপে বলতে পারো বা বৃত্তচাপের দৈর্ঘ্য বলতে পারো। ঠিক আছে, তো এবি হলো বৃত্তচাপের দৈর্ঘ্য বলতে পারো, বৃত্তচাপের দৈর্ঘ্য, যেটা কিনা আমাদের আর এর সমান, তাই না? আর এর সমান দূরত্ব। যদি এটা 5 মিটার হয়, এটাও 5 মিটার হওয়া লাগবে। এটা 10 মিটার হয়, এটাও 10 মিটার হওয়া লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোণ এ ও বি সেটা আমাদের 1 রেডিয়ান হয়ে থাকবে। যদি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপটাও হয়ে থাকে, এটা অটোমেটিক 1 রেডিয়ান হয়ে যাবে। এটা হলো তার একটা বৃত্তের ডেফিনিশন। 1 রেডিয়ানের ডেফিনিশন হলো আমাদের এটা। তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে হোয়াট ইজ 1 রেডিয়ান। ঠিক আছে, 1 রেডিয়ান বলতে আসলে আমরা কি বুঝাই সেটা আমাদের আশা করি এই পর্যন্ত আমাদের একদমই ক্লিয়ার হয়ে গেছে। এবার আসলে কিছু ভাঙা জিনিসপাতি পড়ি। এক মিনিট, কিছু ভাঙা জিনিসপাতি পড়ি। চলো, যে এখন আমরা যেটা করব এটা হলো একটা নর্মাল ঘটনা বা নর্মাল ফেনোমেনা বলতে পারো। ঠিক আছে, যে আমরা তোমার এগুলো তো জানোই আশা করি। এক মিনিট, আরেকটা বৃত্ত আমার আঁকা লাগবে। আচ্ছা, না আঁকে আমি এখানে নিয়ে আসি। যে এটা একটা বৃত্ত আমি চিন্তা করলাম, একটা বৃত্ত বড় করে চিন্তা করলাম। ঠিক আছে, তাহলে এই বৃত্তের মধ্যে একদম সহজ হিসাব, এই বৃত্তের মধ্যে আমি যদি বলি যে এইটা আর এইটা, রেডিয়ান বলতেছি না, নর্মালি একটা কোণ, তাহলে এই ক্ষেত্রে আমি বললাম যে এটা হলো তোমার এ, এটা হলো তোমার বি, আর এটা হলো বৃত্তের কেন্দ্র ও। তাহলে
আমাদের এখানে যে কোণটা হইলো, খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটাকে কি বলা হয় জানো তোমরা? এটা কিন্তু একটা স্পেসিফিক নাম আছে, এটা কিন্তু একটা কি আছে, এটা কিন্তু একটা স্পেসিফিক নাম আছে। স্পেসিফিক নামটা তুমি তোমরা জানো, জানা তো উচিত, কারণ তোমাদের জ্ঞানের মাঝে থাকার কথা। এটাকে আমরা বলে থাকি কেন্দ্রস্থ কোণ। কি বলে থাকি এটাকে আমরা? এটাকে আমরা বলে থাকি কেন্দ্রস্থ কোণ। এটাকে আমরা কি বলে থাকি? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বলে থাকি, কেন্দ্রস্থ কোণ বলে থাকি। ঠিক আছে, মানে কেন্দ্র উৎপন্ন কোণ, তাই না? এটা বৃত্তের কেন্দ্র উৎপন্ন হয়েছে না, এবং দুইটা ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিই, এটাও বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিই। তো ব্যাসার্ধ দ্বারা আমাদের বৃত্তের কেন্দ্রে একটা উৎপন্ন হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে, তাহলে সেই কোণটাকে আমরা বলে থাকি কেন্দ্রস্থ কোণ। এবং এখানে এবি কি? এবি হলো একটা বৃত্তচাপ। এবি হলো কি? একটা বৃত্তচাপ। এবি হলো কি? একটা বৃত্তচাপ। আর এটা হলো একটা কেন্দ্রস্থ কোণ। এটা কি? কেন্দ্রস্থ কোণ। এখন আমাকে বলো যে আমি যদি এইটা বলি যে তুমি ধরো যে এই বৃত্তটাই, ঠিক আছে, আমি আরেকটা বৃত্ত নিই, খেয়াল করো, এখানে আমি আরেকটা বৃত্ত নিলাম, তাহলে এই বৃত্তটা একটা বড় বৃত্ত আর এটা ছোট বৃত্ত। তাহলে নর্মাল একটা জিনিস চিন্তা করো তো, যে এখানে যদি আমি সেম কাহিনী আঁকি, আবার ধরো এটা আঁকলাম আর আমি এখানে এটা আঁকলাম, ঠিক আছে, এক্ষেত্রে আমি যাদের নামকরণ করলাম, এটাকে ধরলাম পি বললাম, এটাকে আমি কিউ বললাম। তাহলে এখানে যে কোণটা তৈরি হবে সেই কোণটা একটা কি? একটা কেন্দ্রস্থ কোণ, এটা আমি ও বললাম, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলো তো যে এখানকার যে কোণটা হয়েছে এই কোণটা কি? কেন্দ্রস্থ কোণ কত হবে? এখানকার যে কেন্দ্রস্থ কোণ, সেটা হলো তোমার কোণ এ ও বি, ঠিক আছে। আর বৃত্তচাপ তো বললামই, এ বি হলো তার বৃত্তচাপ, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে তার যে কেন্দ্রস্থ কোণ, এই ক্ষেত্রে ছোট বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ, সেটা কত? সেটা হলো কোণ পি ও কিউ, কেন্দ্রে উৎপন্ন কিউ, সরি এটা হবে তোমার কোণ পি ও কিউ, ঠিক আছে। এবং এক্ষেত্রে বৃত্তচাপ কি হবে? এক্ষেত্রে বৃত্তচাপ সেটা হলো আমাদের পি কিউ, তাই তো। এই যে অংশটা আমরা এই অংশটাকে আমরা বলতেছি পি কিউ বৃত্তচাপ, এবং এটা হলো তার কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে অবস্থিত কেন্দ্রস্থ কোণ। এখন আমাকে বলো তো যে আমরা বুঝতে পারতেছি এগুলা থেকে আমাদের সিদ্ধান্তটা কি আসলে? সিদ্ধান্তটা হলো যে এখানে কিন্তু এবি বৃত্তচাপ বড় নাকি পি কিউ বৃত্তচাপ বড়? অবশ্যই এবি, কারণ এবি তো বড় বৃত্তের অংশ, এটা কমন সেন্স, তাই না? তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে এবি বৃত্তচাপ আমাদের পি কিউ বৃত্তচাপ থেকে বড়, এবি বৃত্তচাপ পি কিউ বৃত্তচাপ থেকে বড়। একইভাবে বলো তো তাহলে এই কেন্দ্রস্থ কোণটা বড় নাকি এই কেন্দ্রস্থ কোণটা বড়? যেহেতু এই বৃত্তচাপটাও বড়, এটা বেশি কি হয়েছে? স্প্রেড হয়েছে। তাহলে সেক্ষেত্রে কোণটা বেশি স্প্রেড হয়েছে, মানে কোণটা এখানে বড়। তো মানে এই সিদ্ধান্ত থেকে আমরা বলতে পারি যে কোণ এ ও বি, মানে বড় বৃত্তের কেন্দ্রস্থ কোণ ইজ গ্রেটার দেন, বড় কার থেকে? কোণ পি ও কিউ থেকে। যেহেতু এখানকার বৃত্তচাপটাও বড়, তাই কেন্দ্রস্থ কোণটাও বড়। এখানকার বৃত্তচাপটা ছোট, তাই কেন্দ্রস্থ কোণটাও ছোট। এখানকার বৃত্তচাপটাও বড়, কেন্দ্রস্থ কোণটাও বড়। তার মানে আমরা কি বলতে পারি যে আমাদের এই কেন্দ্রস্থ কোণ যত বাড়বে বৃত্তচাপও তত বাড়বে, এটা কি বলতে পারি আমরা? তাহলে এখন আসো আমরা পরবর্তী সিদ্ধান্ততে যাই। যে ধরো 1 মিনিট, দেখো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? তাহলে সিদ্ধান্তটা আসলে কি হতে পারে? সিদ্ধান্তটা হতে পারে যে কেন্দ্রস্থ কোণ আমাদের যত বাড়বে, এটাকে আমি বোঝাচ্ছি বাড়া, হ্যাঁ, ইনক্রিজ করতেছে, মানে উপরের দিকে ওটা, মানে কি তার মান বাড়তেছে। কেন্দ্রস্থ কোণ যত বাড়বে আমরা কি বলতে পারি না যে তার বৃত্তচাপ তত, মানে বৃত্তচাপের দৈর্ঘ্য তত বাড়বে, বৃত্তচাপের দৈর্ঘ্য আমাদের ততই কিন্তু বাড়বে। আবার সেমভাবে বলতে পারি যে কেন্দ্রস্থ কোণ যত কমবে, মানে নিচের দিকে নামতেছে, মানে কি কমতেছে, তাহলে কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্য কি হবে? আমাদের ততই কমবে। হলুদগুলো একই জিনিস মিন করতেছে। তার মানে এটা তো একদম সহজ কথা, তাই না? একই বৃত্তের ক্ষেত্রেও কথাটা সত্য। যদি আমি একই বৃত্তের ক্ষেত্রে চিন্তা করতাম, ধরো এই বৃত্তের ক্ষেত্রে তাহলে তো এই চাপটা বড়, এই জন্য কেন্দ্রস্থ কোণটাও বড়। আবার যদি আমি দেখো একটু চিন্তা করো যে আমি যদি বলতাম যে এইটা একটা বৃত্তচাপ, আমি এটাকে দাঁড়াও 1 মিনিট মুছে দিই। দেখো তাহলে আমি তোমাকে যদি বলতাম যে এটা একটা বৃত্তচাপ, এটাকে আমি নামকরণ করলাম হলো এম, তাহলে আমি বলো তো এখন এখানকার কেন্দ্রস্থ কোণ তাহলে কি হইতো? এই এম বি বৃত্তচাপের জন্য এখানে কিন্তু এম বিও একটা বৃত্তচাপ, এম বিও একটা বৃত্তচাপ। যদি এম বিও একটা বৃত্তচাপ হয়, তাহলে বৃত্ত তারা উৎপন্ন করছে কি? এই কোণটা,
তাহলে এই এম বি বৃত্তচাপের জন্য তখন হয়তো এম ও বি একটা কেন্দ্রস্থ কোণ, তাই না? তাহলে একই বৃত্তে কিন্তু বৃত্তচাপ বড় হচ্ছে, কেন্দ্রস্থ কোণ বড় হচ্ছে, আমরা বুঝতে পারতেছি অবশ্যই এ ও বি বড় আমাদের এম ও বি থেকে, তাই না? মানে যে কোণটা ছোট, কিন্তু এই হলুদ কোণটা লাল কোণ থেকে ছোট, তার মানে চাপও ছোট হয়ে গেছে, তার মানে চাপ এবং কেন্দ্রস্থ কোণ পরস্পরের কি আমরা বলতে পারি এখন সমানুপাতিক। তাহলে এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত থেকে আমাদের কি আসে, এই সিদ্ধান্ত থেকে আমরা আমাদের আসে, তোমরা ফিজিক্সে এই নিয়মগুলো হয়তো পড়ে আসছো, সমানুপাতিক নিয়মগুলো, এগুলো আমি তোমাদের পড়াবো। দেখো কি বলতেছি আমি এখান থেকে বলতেছি যে কেন্দ্রস্থ কোণ আমাদের তার বৃত্তচাপের বা চাপের সমানুপাতিক। কার সমানুপাতিক? বৃত্তচাপের সমানুপাতিক। যে কোনো বৃত্তের ক্ষেত্রে সত্য, বৃত্তচাপের সমানুপাতিক। এটা কিন্তু একটা সম্পর্ক, এটা কি, এটা একটা সম্পর্ক, কেন্দ্রস্থ কোণ তার বৃত্তচাপের সমানুপাতিক। এটাকে আমরা কি বলে থাকি? সমানুপাতিক বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? এই চিহ্নটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি প্রপোর্শনাল বা সমানুপাতিক। সমানুপাতিক। তার মানে হলো যে বৃত্তচাপ বাড়লে সেও বাড়বে, মানে ও যা করবে, ও যেভাবে মান দিবে ও সেভাবেই মান দিবে। এই কথা মানে হলো এটা সমানুপাতিক কথা মানে কিন্তু এটা, এগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আমি একটু করে আলোচনা করি। যে তোমাকে বললাম যে এ হলো বি এর সমানুপাতিক, এই কথার মানে হলো যে এ বাড়লে বি বাড়বে, এ বাড়লে বি বাড়বে এবং ভাইস ভার্সা। বি কমলে এ কমবে, মানে এ যেমন করবে বিও ঠিক তেমন করবে। আবার তোমাকে যদি বলি যে এ বি এর ব্যস্তানুপাতিক, তার মানে 1/b, ঠিক আছে? এটাকে কি বোঝাচ্ছে? এটা হলো নিচে আসে, তাই না? ও উপরে আসে, ও নিচে আসে, তাহলে এটাকে আমরা বলবো কি? ব্যস্তানুপাতিক। তাহলে এটা মানে হলো যদি এ বাড়ে তাহলে বি উল্টা করবে, বি কমবে। সরি, বি হলো কি? বি হলো আমাদের কমে। আবার ভাইস ভার্সা, যদি বি বাড়ে তাহলে এবার এ কমবে। এটা হলো ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক, আর এটা হলো সমানুপাতিক, ঠিক আছে? যদি 1/b থাকতো তাহলে ব্যস্তানুপাতিক বলতাম, আর এটা থাকলে সমানুপাতিক বলতাম। এগুলো নিয়ে আমি আরেক ক্লাস আলোচনা করবো, এখানে না। তো আমরা এটা বুঝলাম যে চাপ যত বাড়বে, স্প্রেড যত করবে, তত বেশি কেন্দ্রস্থ কোণটাও বাড়বে, কেন্দ্রস্থ কোণও বড় হবে। এই সম্পর্কটা আমরা আশা করি নর্মালি আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে? এবার আসো, আমরা তো এটা বুঝলাম, হ্যাঁ, আমরা নর্মালি এটা বুঝলাম যে রেডিয়ান কোণ কাকে বলে। আমরা নর্মালি এটা বুঝলাম। দেখো আমি আবার একটু আমি একটু অন্যভাবে এখন বৃত্তটাকে আঁকার চেষ্টা করি। দাঁড়াও, খেয়াল করো, আমি একটু এখানে আঁকি, বেশি বড় করে আঁকা লাগবে না। খেয়াল করো, এখানে আমি একটা বৃত্ত আঁকছি। তাহলে আমি এতক্ষণ তোমাদের কি বললাম? এতক্ষণ তোমাদের আমি বললাম যে এই বৃত্তের ব্যাসার্ধের সমান। আমি তোমাকে যদি ধরে নিই যে ধরো এই বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিলাম হলো আর, আমি ধরে নিলাম কি এই বৃত্তের ব্যাসার্ধ হলো, বড় হাতের আর ধরি। ধরো তোমাকে আমি বললাম যে আচ্ছা বড় হাতের আর নয়, বইয়ের সাথে মিল রাখার জন্য ছোট হাতের আরই ধরি। দেখো এটা হলো এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ আমি এখানে কেটে নিব। তাহলে আমি বললাম এই বৃত্তের ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ আমি কেটে নিয়েছি, এতটুকু। তাহলে মানে আমি বলতে পারি যে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি ধরো যে এটা হলো বি, এটা হলো তোমার পি বিন্দু। তাহলে আমি বললাম যে এই কোণটা বলতে এখন কি হবে? অবশ্যই 1 রেডিয়ান হবে না। কারণ কি? কারণ আমি ধরে নিছি যে এখানকার যে পিবি আছে সেটা আমাদের কি? আমাদের আর। তাহলে আমরা সংজ্ঞায় কি ছিল? রেডিয়ানের সংজ্ঞায় কি ছিল? যে ব্যাসার্ধের সমান যদি একটা চাপ আমরা এঁকে নিই, তাহলে সেই চাপটা বৃত্তে যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে বা কেন্দ্রস্থ কোণ যেটা হয় সেটা আমাদের মাস্ট বি 1 রেডিয়ান হবে। এখন আমি চাচ্ছি এই 1 রেডিয়ান কোণটাকে আমি একটু আমার মতো মানে বৃত্তের কোনো পরিচিত ফাংশনের সাহায্যে প্রকাশ করতে দেখি করা যায় কিনা, ঠিক আছে? চলো আমরা শুরু করি এই জিনিসটাকে, ঠিক আছে? এখন আমি এক কাজ করি, সেটা হলো যে এই বৃত্তের আমার অঙ্কনের সুবিধার জন্য এই বৃত্তে আমি এক কাজ করি, সেটা হলো যে এই বৃত্তটাকে আমি এখানে একটা লম্ব টেনে দিই। কি টেনে দিচ্ছি? এখানে একটা লম্ব টেনে দিচ্ছি। কি টেনে দিচ্ছি? এখানে আমি এই ব্যাসার্ধ যেটা আঁকছি আমি সেখান থেকে লম্ব টেনে দিচ্ছি। তো এটা কি হয়ে গেছে? অটোমেটিক 90 ডিগ্রি হয়ে গেছে না? অটোমেটিক কিন্তু এটা 90 ডিগ্রি হয়ে গেছে। আমার এর অঙ্কনের বিবরণ ছিল, এবং এটা তুমি এ এম যা ইচ্ছা তাই হতে পারো, ঠিক আছে? এটা তুমি ধরে নিলাম, আমি এখানকার ধরে নিলাম। আচ্ছা, এটা একটু নিচে নামাই, 1 মিনিট। নিচে নামাই, ঠিক আছে?
খেয়াল করো যে আমি এখানে ধরো এখানে আমি আঁকলাম হলো এ, তাহলে আমি কি করলাম, বৃত্তে একটা 1 রেডিয়ান কোণ আঁকলাম এবং এখানে আমি এই ব্যাসার্ধের উপরে একটা লম্ব টানছি, সেটা হলো আমাদের এ তে ছেদ করছে বৃত্তকে। তাহলে এখানে এগুলো তোমরা নর্মালি নিজের মতো করে লিখে নিতে পারবো, কোনো সমস্যা আমাদের এখানে নাই। এখন দেখো আমরা কি কি কাজ করবো, এখানে আমি কি কি জানি সেগুলো আমি একটু দেখে নিই আগে। তো এখানে আমি কি কি জানি বলো আগে, এখানে আমি কি কি জানি সেটা হলো যে আমি জানি এটাকে আমি ধরে নিলাম ও বিন্দু। তাহলে আমাকে বলো যে ও বি ইজ ইকুয়াল টু, দেখো ও বি যদি আর হয় ওপিও কিন্তু আর না, এটাও কিন্তু আমাদের আর, এটা তো বৃত্তের ব্যাসার্ধ তাই না, তাহলে ওপিও কিন্তু আমাদের হবে, ওপিও আমাদের হবে আর, এগুলো আমি নর্মালি জানি। এবার দেখো পিবি যেটা, এই পিবিটা কি বলতো ব্যা, পিবিটাও কিন্তু আর না, পিবিটাও আর, এটার কারণ কি, কারণ যেহেতু কি আমাদের কোণ পিওবি 1 রেডিয়ান তাই না, কোণ পিওবি হলো 1 রেডিয়ান, কারণ আমাদের সংজ্ঞাতেই বলা ছিল যদি পিওবি 1 রেডিয়ান হতে হয় তাহলে এই ওবি ইকুয়াল টু পিবি হওয়াই লাগবে, কারণ বৃত্তের ব্যাসার্ধের সমান আমি একটা চাপ অঙ্কন করলেই মাঝখানে 1 রেডিয়ান কোণ পাবো, এগুলো আমার অঙ্কনের মধ্যেই ছিল, এগুলো আমি জানি। এবার একটা কাজ করো তো, এই বৃত্তের এবি যে চাপটা আছে মানে এবি, এই এবিটা আসলে কি বলতে পারবো তোমরা, ঠিক আছে? দেখো তো এবির মানটা আমার জানা আছে, কারণ এবিটা আসলে কি বলো আগে, এবি কি, এবি হলো, আমি এবি কি বলতে পারি, এটা হলো এটা বৃত্তের চাপ অবশ্যই তাই না, বৃত্তের তো অবশ্যই চাপ একটা, কিন্তু এই এবিটা কিন্তু একটা বৃত্তের 1/4 কভার করতেছে, মনে আছে তো? দেখো এই পুরোটা বৃত্ত, তো এই পুরো বৃত্তকে যদি 4 ভাগে ভাগ করতাম, লম্ব এনে তো ভাগ করতাম তাই না, এবি যদি 4 ভাগে ভাগ করতাম, খেয়াল করো এবি থেকে যদি 4 ভাগে ভাগ করতাম, এই 4 ভাগে ভাগ করতাম, তাহলে কিন্তু এখানে কিন্তু একটা সমকোণ তৈরি হইতো, ঠিক আছে? সমকোণ তৈরি হইতো। তো এটা কি, এটা বৃত্তের 1/4 না, এই পাশে একটা ভাগ আছে, 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 তাই তো? তাহলে এখন চিন্তা করো তো যে এ বি কোনটা, এটা তো এ আর এই যে এটা বি, বুঝতে পারছি ব্যাপারটা? এইখানে তোলে এটা। তাহলে আমরা কিন্তু গত ক্লাসেই বলে আসলাম যে বৃত্তের যে পুরো পরিধি সে মানটা কত হয়, 2π আর না, এটা আমরা প্রমাণ করে আসছি গত ক্লাসে, অবশ্যই করে আসতে হবে তোমাদের, যে বৃত্তের সম্পূর্ণ পরিধি মানে হলো যে বি থেকে যাত্রা শুরু করে আবার বিতেই ফেরত আসবা বৃত্তের বাইরে দিয়ে, মানে এই যে আমাদের নীলকালি রাস্তাটা দিয়ে। তাহলে এই পুরোটা কত মিটার হয়, 2π আর মিটার বা সেন্টিমিটার যে এককে প্রকাশ করো না কেন তত হবে। তাহলে এবি কি বলতো, এবি হলো এই বৃত্তের পুরা পরিধির 1/4, মানে 4 ভাগের 1 ভাগ, তাই তো? দেখো এই যে 1 2 3 4, 4 ভাগের 1 ভাগ হলো আমাদের এবি অংশটা। আশা করি বুঝতে পারছি যে এবি হলো আমাদের বৃত্তের পরিধির 1/4। তাহলে এই মানটাকে আমরা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো, এই মানটা তো আমাদের বের করা কোনো মুশকিলের ব্যাপার না বা কঠিন কোনো ব্যাপার না। এটা ইকুয়াল আমরা কি বলতে পারি, এটা ইকুয়াল আমরা বলতে পারি যে বৃত্তের পুরো পরিধি কত, 2π আর, এবং এটার 4 ভাগের 1 ভাগ হলো আমাদের এইটা, তো 2π আর কে আমরা 4 ভাগ করলেই তো আমরা পেয়ে যাবো এটা কতটুকু, এবি কতটুকু, তাই না? এই পুরাটা একটা পথ, এই পুরা পথের 4 ভাগের 1 ভাগ কত, এই পুরা পথ যদি জানা থাকে এটাকে 4 দ্বারা ভাগ করলেই ওই 1 ভাগটা আমরা পেয়ে যাই, সহজ হিসাবে একদম। এটা আশা করি বুঝতে পারছি। তাহলে 2π, এটা আশা করি আমার ঐকিক নিয়ম দেখা লাগবে না। ঐকিক নিয়মটা কিভাবে আসছে, যে পুরো অংশটা হলো 2π আর, তাহলে এই 4 ভাগ হবে 2π আর ডিভাইডেড বাই 4। দেখো এখন দেখো এটাকে আমরা কাটাকাটি করলে কি পাবো, এই যে পাই আর ডিভাইড বাই 2 × 4, মানে পাই আর ডিভাইডেড বাই 2, এতটুকু অংশ হলো আমাদের এবি চাপের দৈর্ঘ্য। তো আমি কি জানলাম, পিবি হলো আমাদের আর, ঠিক আছে? তারপর আমাদের এই এবি চাপের দৈর্ঘ্য হলো আমাদের পাই আর ডিভাইডেড বাই 2, এতটুকু পর্যন্ত আমরা নর্মালি জানলাম। এবার আসো আমরা একটু গত স্লাইডে যেটা পড়লাম সেটা সম্পর্কে আলোচনা করি। এই যে এটা, এখান থেকে আমরা বললাম যে কেন্দ্রস্থ কোণ তার বৃত্তচাপের সমানুপাতিক। আসলে এখান থেকে কি বলা যায়, তোমরা তো আশা করি এগুলা জানো কিনা, আমি আসলে শিওর না, এটা ফিজিক্সে আমরা এগুলো পড়ি, মানে ডিটেলসে পড়ি, ঠিক আছে? দেখো তোমাকে আমি ধরলাম যে কেন্দ্রস্থ কোণটা হলো, তোমাকে আমি ধরলাম থিটা, আর বৃত্তচাপটাকে আমি ধরে নিলাম এস, ঠিক আছে? যেটা দূরত্ব, এটা হ্যাঁ বৃত্তচাপ একটা দূরত্ব। বৃত্তচাপ কি, বৃত্তচাপ একটি দূরত্ব, ঠিক আছে? এটা বলতে পারবা, মানে এটা একক মিটার বা সেন্টিমিটার হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তচাপের সমানুপাতিক হয়, আমরা বলতে পারি এখানে যে থিটা সমানুপাতিক এস বলা যায়। এখন তোমরা এটা মনে রাখবা যে সমানুপাতিক চিহ্ন উঠানো হইলে তুমি যদি এটা না, তুমি কাজ করতে পারবো না, এই জন্য তোমাকে সমান আনতে হবে। কারণ তুমি যখন কোনো একটা ইকুয়েশন নিয়ে কাজ করতে চাও তখন তোমাকে কিন্তু সমান চিহ্ন আনা লাগবে। তাহলে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে তুমি যদি সমান চিহ্ন আনতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়। এটাকে আমরা ধরো, আমি কে আনলাম এখানে, ধরো আর কি, এবং বাকিটা তুমি লিখে দিবা নর্মালি, সেটা হলো কি
এস। কথাটা কিন্তু বুঝো যে সমানুপাতিক চিহ্ন উঠানো হইলে একটা ধ্রুবক আনতে হয়, এবং এই ধ্রুবক এটা কি, এটা হলো সমানুপাতিক ধ্রুবক। এটাকে আমরা কি বলে থাকি, এটা হলো সমানুপাতিক ধ্রুবক। এটা হলো সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক। এটা তো কনস্ট্যান্ট মান, তাই না? তো কনস্ট্যান্ট মানকে আমরা আবার উঠাই ফেললে আবার আমি এলিয়ানে ফেরত যেতে পারবো। আবার তুমি যদি সমানুপাতিক ধ্রুবক দিয়ে দাও তাহলে তুমি কিন্তু আবার এলিয়ানে আসতে পারবা, ঠিক আছে? এটা মনে রাখবা যে আপাতত যতটুকু মনে রাখো যে সমানুপাতিক চিহ্ন উঠানো হলে আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আমরা আনতে পারি। এগুলো হলো নীতি আর কি। তো এখন আমরা এখান থেকে এটা বলতে পারি। তাহলে এখান থেকে দেখো, ধরো যে এই কেন্দ্রস্থ কোণ যে বৃত্তচাপের সমানুপাতিক, এটা তো বৃত্তের কারণ, এটা একটা বৃত্তের একটা বৈশিষ্ট্য, তাই না? দেখো একটা বলতেছি, এই দেখো এই বৃত্তের, ধরো যে এই বৃত্তেরই বৈশিষ্ট্য হলো এটা, ঠিক আছে? এখানে আমি তোমাকে বললাম যে এটা রাখ দিলাম, এবং তোমাকে আমি বললাম যে এখানে এটা হলো থিটা কেন্দ্রস্থ কোণ, আর এইটা হলো আমাদের এস, তাই না? তাহলে থিটা এবং এস পরস্পরের সমানুপাতিক। তুমি যত থিটা বাড়াবা মানে কোণ বাড়াবা, ঠিক আছে? কোণ তুমি এটাকে স্প্রেড করো ধরা, তুমি যদি এই রেখাটাকে ধরে স্প্রেড করো তাহলে বৃত্তচাপও বাড়বে, কোণটাও বাড়বে। তো থিটা বাড়লেও এসও বাড়বে, বৃত্তচাপও বাড়বে, কেন্দ্রস্থ কোণও বাড়বে, কিন্তু তারা কিন্তু একই বৃত্তের অংশ। তাহলে সেই ক্ষেত্রে থিটা যেহেতু এস এর সমানুপাতিক, এবং সবসময় তুমি যত যে হারে বাড়ো না কেন সবসময় সমানুপাতিকই হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধ্রুবকটাও সেম থাকবে, কারণ ওর নাম তো ধ্রুবক, তার মানে ও প্রত্যেক বেলায় ধ্রুবক থাকবে। তুমি যদি থিটা বাড়াও, খেয়াল করো নর্মাল কথা, তুমি যদি থিটা বাড়াও এসও তো বাড়তেছে, ঠিক আছে? ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করো তোমাদের ডিটেলসে। দেখো এখান থেকে কি লেখা যায় বলো তো, থিটা ডিভাইডেড বাই এস, না এস এখানে গুণ আছে, এপাশে আসলে ভাগ হয়ে যাবে, ইজিক্যাল টু কি লেখা যায়? তাহলে দেখো উপরে থিটা আর নিচে হলো আমাদের এস, মানে সবসময় থিটা বাই এস এর একটা কি আসতেছে, তার বৃত্ত কেন্দ্রস্থ কোণ ডিভাইড বাই আমাদের কি বৃত্ত চাপ। তাহলে এইটার অনুপাত সবসময় একটা ধ্রুবক সংখ্যা আসতেছে, এবং তুমি যতই থিটা বাড়াও না কেন তোমার এসও তো বাড়বে। তো থিটা বাড়লে আবার এসও বাড়বে, তো মিলেমিশে তোমার যে রেশিও বা অনুপাতটা সবসময় কে থাকবে। কথা বুঝতে পারছি? যে তুমি যদি থিটা বাড়াও, ধরো তুমি থিটা 2 বাড়াইলা, থিটা তুমি দ্বিগুণ করলা, কথাটা কিন্তু বুঝো, থিটা তুমি দ্বিগুণ করলা তাহলে তোমার এসও দ্বিগুণ হবে, কারণ সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই 2 আর 2 ক্যান্সেল, তাই তো? তো থিটা বাই এস মানে কি, কেই তো, তার মানে ধ্রুবকটা কিন্তু সেমই থাকবে। আসলে বুঝতে পারছি যে থিটা তুমি যদি 2 গুণ বাড়াও তো তোমার বৃত্তচাপও 2 গুণ বাড়বে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ধ্রুবকটা কিন্তু সবসময় কেই থাকবে, মানে ঘুরে ফিরে আবার থিটা এসই পাচ্ছ তুমি। হ্যাঁ, তুমি থিটা যে হারে বাড়াবা তোমার এসও কিন্তু ঠিক সেই হারেই বাড়বে। তাহলে আমরা বলতে পারি এই লাইনটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে আমরা এই সম্পর্কটা এইভাবে আমরা বলতে পারি। তাহলে তুমি যদি তুলনা করো, ঠিক আছে? তোমাদের আমি আরেকটু বুঝাই চেষ্টা করি। দেখো আমি আরেকটা স্লাইডে নিয়ে যাই, খেয়াল করো, আমি এই স্লাইডের মধ্যে নিয়ে আসি। এখানে আমি আরেকটা বৃত্ত তোমাদের দিকে দেখাই, খেয়াল করো, এখানে একটা বৃত্ত আমি এঁকে দেখাচ্ছি, ডিটেলসে বোঝার চেষ্টা করি জিনিসটা। ধরো তোমাদের আমি বললাম যে এইটা একটা এবং সেম ভাবে আমি এখানে আরেকটা বলবো, কথাটা কিন্তু বোঝার চেষ্টা করবে। তাহলে আমি বললাম যে হলুদ যেটা আঁকছি এখানে, এটাকে আমি বললাম যে এখানকার যে কোণটা হবে, এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা, আর এখানকার যে পোর্শনটা বৃত্তচাপ সেটাকে আমি ধরে নিলাম থিটা 1, ধরে এটাকে থিটা 1, এটাকে আমি ধরে নিলাম S1। আর সবুজ যেটা আঁকছি সেক্ষেত্রে যে কোণটা হয়েছে এই পুরো কোণটাই কিন্তু এখান থেকে ধরতে হবে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম থিটা 2। তাহলে এখানকার যে দূরত্বটা হলো পুরাটা কিন্তু, হ্যাঁ, মানে আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে ও, এটা হলো এ, এটা হলো বি, ঠিক আছে? এখান থেকে হিসাব করতেছি, ও থেকে হিসাব করতেছি, তাহলে সেখানকার যে কোণটা হলো সেটা হলো S2, ঠিক আছে? তো আমাদের প্রথম যে হলুদ কালার যে সম্পর্কটা, এই হলুদ কালার থেকে আমি বলতেছি, হলুদ কালারের যে এটা থেকে আমরা কি বলতে পারি, ওই সম্পর্কটা বলতে পারি না? কোন সম্পর্কটা? যে থিটা 1 সমানুপাতিক হলো আমাদের এস এর কেন্দ্রস্থ কোণ তার বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে আমরা কয়েকটা লাইন করি, তাহলে থিটা 1 ইজিক্যাল টু একটা ধ্রুবক আসবে ইন্টু S1 হবে, S1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা 1 ডিভাইডেড বাই S1 ইজিক্যাল টু কি হবে, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও। এবার আসো সবুজ কলমের কালির ক্ষেত্রে, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি যে থিটা 2 সমানুপাতিক S2, কারণ তুমি একই বৃত্তের ক্ষেত্রে চাপটা বাড়াইছো তার কেন্দ্রস্থ কোণ বেড়ে গেছে। তাহলে এক্ষেত্রে তুমি বলো তো থিটা 2 ইজিক্যাল টু ধ্রুবকটা কি সেই কে আসবে না? কারণ তোমাকে একটু আগে কি বললাম যে থিটা তুমি যেই হারে বাড়াইছো তোমার তো S সেই হারেই বাড়ছে, তো অনুপাতটা সেম আছে, তোমার কেই আছে, তো সেটা হবে S2। তাহলে এক্ষেত্রে অনুপাতটা কি হবে, থিটা 2 ডিভাইডেড বাই S2 ইজিক্যাল টু হবে আমাদের কে। এটা 2 নম্বর সমীকরণ। দেখো এইটার অনুপাতও কে, আবার এইটার অনুপাতও কে,
তাহলে 1 ও 2 হতে তুমি কি বলতে পারো? 1 ও 2 হতে তুমি বলতে পারো না যে দুইটার অনুপাতে যদি কে হয় তাহলে এরাও পরস্পর সমান। θ1 ডিভাইডেড বাই s1 ইজ ইকুয়াল টু কি হবে? θ2 ডিভাইডেড বাই s2। তার মানে একই বৃত্তের আমরা দেখলাম বলতে পারি যে কোন একটা কেন্দ্রস্থ কোণ এবং তার করসপন্ডিং বৃত্তচাপের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কোন একটা ওই বৃত্তেরই আরেকটা কেন্দ্রস্থ কোণ ডিভাইড বাই তার করসপন্ডিং বৃত্তচাপের দৈর্ঘ্য। এই সম্পর্কটা কিন্তু সত্য লেখা যায়। এটাকে আমরা বুঝতে পারছি ভাইয়া? না বুঝলে তোমরা অবশ্যই এটা আবার কমেন্ট বক্সে বলবা, এবং আমি আশা করি এটা বুঝার কথা, যা যেভাবে বললাম এত ভেঙে ভেঙে, এটা আমাদের বুঝার কথা। জাস্ট এতটুকু বিশ্বাস করে নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। তুমি যখন কোনো একটা কেন্দ্রস্থ কোণ নিবা এবং তার করসপন্ডিং এবং তার কে সাপোর্ট করে এমন একটা বৃত্তচাপের দৈর্ঘ্য নিবা ইজ ইকুয়াল টু তুমি ওই বৃত্তেরই আরেকটা কেন্দ্রস্থ কোণ নিলা, সেটা কম হতে পারে বা বড় হতে পারে, কোনো সমস্যা নাই, সেটা নিলা ডিভাইড বাই তার বৃত্তচাপের দৈর্ঘ্যটা নিবা, এবং এদের অনুপাত সবসময় কি আসবে? এদের অনুপাত সবসময় আমাদের কে আসবে। তুমি এরকম আরো অনেকগুলো নাও, কোনো সমস্যা নেই, এখানে আমি দুইটা নিয়ে দেখাইছি, ঠিক আছে। এবার আসলে আমরা তাহলে আমাদের আগের পড়ায় ফেরত যাই। তাহলে আমরা মনে আছে কি করতেছিলাম? আমরা একটা জিনিস প্রমাণ করব যে আমরা এই 1 রেডিয়ান যে কোণটা আছে, এই 1 রেডিয়ান কোণটাকে আমরা একটু আমাদের বোধগম্য করব। যে 1 রেডিয়ান বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, এটাকে একটু আমাদের মতো করে একটু বোধগম্য ওয়েতে আমরা প্রকাশ করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে দেখো আমরা ধরে নিয়েছিলাম যে ওবি কি, তার বৃত্তের ব্যাসার্ধ সেটা আর, এবং ওপিও বৃত্তের ব্যাসার্ধের সমান আর, এবং আমরা এখানে পিবিটাও কি বৃত্তের ব্যাসার্ধের সমান আর। কারণ রেডিয়ানের সংজ্ঞায় কি ছিল? যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ আমাদের বৃত্তে অঙ্কন করলে যে পরিমাণ কোণ উৎপন্ন হবে তাকে আমরা 1 রেডিয়ান বলে থাকি। এবং এবি কি ছিল? বৃত্তের 1/4 বা 1/4, তাহলে পরিধির 1/4 এবং π/r2, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের ওই যে আমাদের সম্পর্কটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কোন সম্পর্কটা আমরা অ্যাপ্লাই করব? আমাদের যে বিখ্যাত সম্পর্ক, সেটা হলো যে কেন্দ্রস্থ কোণ ডিভাইডেড বাই আমাদের কি ওই করসপন্ডিং চাপ, ঠিক আছে। এখন বলো তো এখানে চাপ কয়টা আছে? একটা চাপ হলো এবি, এখানে চাপ কয়টা? এটা হলো একটা চাপ হলো এবি চাপ, আর একটা কি পিবি চাপ, তাই তো। এবিও একটা চাপ, এবিও একটা চাপ, আবার পিবিও একটা ছোট চাপ, তাই না। এবি একটা চাপ, এই দুটো কিন্তু আমাদের বৃত্তচাপ, দুটো আমাদের কি, দুটো আমাদের বৃত্তচাপ। তো এখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ধরো তুমি আগে বৃত্তচাপ এবি নিবা, তো বৃত্তচাপ এবি আমি আগে কেন্দ্রস্থ কোণটাকে উপরে লিখছিলাম, সমস্যা নেই, উপরে লেখো। তো আমাদের এবি বৃত্তচাপের জন্য কেন্দ্রস্থ কোণ কোনটা? এই পুরাটা না? আমরা বলছিলাম যে এবি বৃত্তচাপ মানে কি, এ এর একটা পয়েন্ট, এ বি এর একটা পয়েন্ট, এরা কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করছে, কত কোণ উৎপন্ন করছে? কোণ এ ও বি, মানে এক সমকোণ যেটা আর কি, তাই না। তো আমরা এখান থেকে বলতে পারি যে কোণ এ ও বি এটা হলো কেন্দ্রস্থ কোণ ডিভাইডেড বাই তার করসপন্ডিং বৃত্তচাপ কোনটা? এবি, তাই তো। তাহলে বৃত্তচাপ এবি, বৃত্তচাপ এবি, এখানে তুমি কেন্দ্রস্থ কোণ লিখতে পারো, কোনো সমস্যা নেই, ইজ ইকুয়াল টু সমান সমান দেখো θ1 ডিভাইডেড বাই s1, θ2 ডিভাইডেড বাই s2। আরেকটা কেন্দ্রস্থ কোণ কোনটা? পিওবি, তাই তো। তাহলে কোণ পিওবি যেটাকে 1 রেডিয়ান, এটাই আমরা বের করবো, এই মানটাই বের করবো আমরা আমাদের বোধগম্য হইতে। আর এটা করসপন্ডিং বৃত্তচাপ কোনটা? বৃত্তচাপ দিতে হবে আমাদের পিবি। নজর করে দেখবা, একটা জিনিস নজর করছো কিনা তোমরা এই পর্যন্ত, যে যখনই তুমি যেই কেন্দ্রস্থ কোণ নিচ্ছ, কেন্দ্রস্থ কোণ দেখে বলা যায় বৃত্তচাপ কি হবে। দেখো কেন্দ্রস্থ কোণের শুরুর পয়েন্ট এবং শেষের পয়েন্ট এ বি কিন্তু ওই করসপন্ডিং বৃত্তচাপ, স্বাভাবিক না? কারণ এ ও বি মানে তো তুমি ওই কেন্দ্রে যাচ্ছ, মানে প্রান্তে যাচ্ছ। তাহলে আবার পিওবি যখন হবে তখন তার বৃত্তচাপ কত হবে? পিবি হবে, মাঝখানে তো কোণ মিন করতেছে, তাহলে পি আর বি, এই যে পি আর বি, তাই তো। এটা সহজে বোঝা যাচ্ছে। এবং দেখো এদের অনুপাত কিন্তু একটা ধ্রুবক সংখ্যার সমান হবে, ওইটা আমি এখানে না লিখলাম, জাস্ট আমি এইগুলো নিয়ে কাজ করবো, এগুলোর মান আমি জানি, তাই তো। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? এই সম্পর্কটা কিন্তু আমাদের ওইখান থেকে আসছে, যে কেন্দ্রস্থ কোণ তার বৃত্তচাপের সমানুপাতিক, এটাকে এইভাবে লেখা যায়। এবার আসো আমরা সামনে যাই। তাহলে এখন দেখো তুমি কি কি মান জানো, এখানে তুমি বা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি কোণ এ ও বি কি আসলে কি বলতো ভাইয়া? কোণ এ ও বি কিন্তু আমাদের এক সমকোণ, তাই না। কোণ বিও 90 ডিগ্রি, বা ডিগ্রিতে বলে 90 ডিগ্রি। তো আমি এখানে ডিগ্রি বলবো না, আমি যেহেতু রেডিয়ান বের করতে চাচ্ছি এই জন্য আমি বাংলায় লিখবো এক সমকোণ। এটা দেখি কি আসে, এক সমকোণ, এক সমকোণ, এবং পরবর্তীতে এক সমকোণ লিখলাম। আর বৃত্তচাপ এবি যেটা, এবি মান তো বের করে আসলাম না উপরে, যে এবি মান কিন্তু বের করে আসছি πr/2, এটাকে আমি লিখলাম πr ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি দাগ দিলাম কোণ পিওবি তো আমরা বের করতে যাচ্ছি, এটা হলো 1 রেডিয়ান, তাই আমি আপাতত পিওবি রাখলাম। আর বৃত্তচাপ পিবি যেটা, এটা কার সমান? ব্যাসার্ধের সমান না, এটা কিন্তু ব্যাসার্ধের সমান, আর এর সমান। এখন এখান থেকে ছোট্ট একটা হিসাব নিকাশ করতে হবে, যে তুমি এক কাজ করো, এই 8টা এখানে ভাগ আছে না, এখানে এসে গুণ করে দিবা। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো? পরের পেজে যাই আমি, এখান থেকে লিখতে পারি আমি যে কোণ পিওবি ইজ ইকুয়াল টু, এখানে কি ছিল? এক সমকোণ, এখানে ছিল পাই, এখানে ছিল আর ডিভাইড বাই 2, এখানে 8টা ভাগ ছিল, এবছর আসলে গুণ হয়ে গেছে,
এটা নর্মাল কথা ছিল, ঠিক আছে। তো এখন তুমি যদি ভাগটাকে গুণ করো উল্টে যায় না, আমরা সবাই জানি এইগুলো হয়তো নর্মাল বীজগাণিতিক হিসাব, এগুলো আমরা সবাই মোটামুটি জানি। তাহলে এটাকে যদি আমরা ভাগটাকে গুণ করি তাহলে 1 সমকোণ 1 সমকোণ ইন্টু আমাদের উপরে যাবে 2 ডিভাইডেড বাই পাই আর ইন্টু এখানে আছে আমাদের আর। তাহলে এই আর আর ক্যান্সেল, থাকতেছে আমাদের 2 ডিভাইডেড বাই পাই ইন্টু 1 সমকোণ 1, সরি এটাকে আমরা বলতে পারি 2 পাই ইন্টু 1 সমকোণ, 2 পাই ইন্টু 1 সমকোণ। তাহলে আমরা কোন পিওবি কি ছিল এটা, তো কোন পিওবি মানে কি 1 রেডিয়ান না, এটা তোমার সংখ্যায় ছিল তাই না, 1 রেডিয়ান। কোন পিওবি মানে হলো 1 রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখান থেকে আমরা পেয়ে গেলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখান থেকে আমরা পেয়ে গেলাম, এই যে এটা আর হলো এটা, খেয়াল করো 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু, লেখাটা বোঝা যাচ্ছে না, আমি একটু ঠিক করে দিই। ঠিক আছে, আমরা এখান থেকে পাইলাম যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 2 পাই 2 ডিভাইডেড বাই পাই 1 সমকোণ, ঠিক আছে। এখন আমি একটা নির্দিষ্ট একটা মান পেলাম যে 1 রেডিয়ান বলতে আসলে আমি কি বুঝাচ্ছি এখানে, ঠিক আছে। তো আমার এখান থেকে আমি বুঝাচ্ছি, আমি একটু আরেকটু সুন্দরভাবে এখানে লেখার চেষ্টা করি জিনিসটাকে। এখান থেকে আমি যেটা পাইলাম সেটা হলো যে 1 রেডিয়ান মানে 1c ইজ ইকুয়াল টু হলো 2 একটা সংখ্যা, পাই একটা সংখ্যা, পায়ের মান কত হয় মনে আছে তো তোমাদের, গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি, এগুলো দেখে আসতে হবে। 3.1416 আর 2 তো একটা 2 সংখ্যায় ইন্টু হলো 1 সমকোণ। 1 সমকোণ তুমি ডিগ্রিতে প্রকাশ করে সেটা ডিগ্রি হবে, বাট এখানে আমরা ডিগ্রিতে প্রকাশ করতেছি না। 1 সমকোণ মানে এটা বৃত্তের 1/4 অংশ, 1 সমকোণ 1/4 অংশ যে কোণ উৎপন্ন করে সেই কোণটা। তার মানে আমরা দেখলাম যে 1 রেডিয়ান কিন্তু একটা ধ্রুবক জিনিস, মানে কনস্ট্যান্ট জিনিস। কেন কনস্ট্যান্ট জিনিস বললাম এটা, মানে আমি কথাটা কি বলছি বুঝছো, যে আমি বললাম 1 রেডিয়ান কোনো নির্ভরশীল কোনো কোণ না। 1 রেডিয়ান একটা কি কোণ, 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ, 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ, 1 রেডিয়ান কি কোণ, 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ, 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এই কথার মানে কি আসলে 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এই কথার মানে অ্যাকচুয়ালি কি, খেয়াল করো এখানে 2 সংখ্যাটা কি কনস্ট্যান্ট সংখ্যা না, কারণ 2 সারা জীবনই 2 এর কোনো ভ্যারিয়েশন নেই। পাই কি সবসময় 3.1416, এটা সারা জীবনই 3.1416। 1 সমকোণ সবসময় বৃত্তের 1/4 অংশ, এটা কখনোই এটা পাল্টাবে না। তার মানে তিনটা জিনিস একটা কনস্ট্যান্ট জিনিস, তার মানে অবশ্যই এদের গুণফল ভাগফল যাই বলো না কেন এটাও সবসময় সারা জীবনে একটা কনস্ট্যান্ট জিনিস আসবে, তাই তো, কোনো পার্থক্য কোনো ভ্যারিয়েশন আসবে না। এই জন্য আমরা বলে থাকি যে 1 রেডিয়ান একটা কনস্ট্যান্ট জিনিস। এবার কি বুঝতে পারছি আমরা, হ্যাঁ, এই জন্য আমরা বলি যে 1 রেডিয়ান একটা ধ্রুবক কোণ, এটারই প্রমাণ ছিল আমাদের এই পুরো সামগ্রিক জিনিসটা। আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবং আমি 1 রেডিয়ান যেটা ধ্রুবক কোণ এবং 1 রেডিয়ানের মান যে 2 ডিভাইডেড বাই পাই ইন্টু 1 সমকোণ, এটা আমি মানে প্রমাণ করলাম এখানে যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু ধ্রুবক কোণ, এবং এটা সম্পর্কটা আসলে এটা মিন করতেছে, এটাকে আমি এখানে প্রমাণ করলাম, ঠিক আছে। তো 1 রেডিয়ানের মানটা নিয়ে আমরা কাজ করলাম আজকে, এবং আমার নেক্সট ডে আমি আসলে আরও পড়ানোর ইচ্ছা ছিল, বাট ওই ব্যাখ্যা করতে যে আসলে টাইম চলে গেছে, তো যেহেতু প্রেয়ারের টাইম হয়ে গেছে, তো আজকে এই পর্যন্ত থাকবে আমাদের। আমরা নেক্সট ক্লাসে এই ঠিক এখান থেকে আমরা শুরু করবো, হ্যাঁ, যেহেতু আবার ক্লাসটাও খুব লেন্দি হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো আমরা নেক্সট ক্লাস থেকে এখান থেকে শুরু করব। তো তোমরা অবশ্যই এটা পরপর দেখে ফেলবা, নেক্সট লেকচারটাও আমি খুব শীঘ্রই দিয়ে দিব, হ্যাঁ, গত ক্লাস আজকে বা কালকের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।